কিন্তু সেটাও শেষ পর্যন্ত আওয়ামী লীগের আন্দোলনের মুখে ভেঙে দিতে হয় এবং ১/১১ সরকার ক্ষমতায় আসে। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল শুধুমাত্র কারণ পাগল শিশু ছাড়া কাউকে নিরপেক্ষ মনে করতেন না খালেদা জিয়া, এবং তিনি বিএনপি ঘরানার বিচারপতিকে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে দিতে, এমনকি প্রধান বিচারপতির মানে উচ্চ আদালতের বিচারপতিদের বয়সসীমা পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। সেই বিএনপি এখন বলছে তাদের রাজনৈতিক অঙ্গীকার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আগামীবার ফিরিয়ে আনবে। বাংলাদেশে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই হবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে যে রায় হয়েছিল গত বছর নভেম্বরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে, সেই রায়টিকেই আপিল বিভাগও বহাল রাখবার পর বাংলাদেশের বর্তমান সরকারের আইনমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছিল তাদের রাজনৈতিক অঙ্গীকারের অংশ, কাজেই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাচ্ছেন এবং আগামী জাতীয় সংসদ অধিবেশনে এ সংক্রান্ত বিল এনে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেই সংশোধনীটাকে চ্যালেঞ্জ করে আদালতে যে মামলাটা চলছিল তারই প্রেক্ষিতে গত বছর নভেম্বরে যখন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তখনই তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়ে গিয়েছিলেন এবং মার্চে যখন এসে পুরো রায়টা মানে সৈয়দ রেফাত আহমেদ কি লিখে গেছেন সেই বেঞ্চের রায়টা যখন পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয় তখন দেখা যায় আদালত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে এখনো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই সুনির্দিষ্ট করে গেছেন। এখন আজকে আবারও আপিল বিভাগ পুনর্বহালের যে রায় সেটাকে বহাল রেখেছে, কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবার ফিরে আসতে কোনো বাধা নেই বটে, এবং বিএনপি সরকার দাবি করছে বটে যে এটা তাদের রাজনৈতিক অঙ্গীকারের অংশ, কিন্তু মনে রাখতে হবে ২০২৫ সাল জুড়ে আলী রিয়াজের যে দরবার বসেছিল ইউনূস আমলে জাতীয় ঐকমত্য কমিশন, সেই ঐকমত্য কমিশনে কিন্তু মাসের পর মাস চা নাস্তা খেয়ে দিনভর আলোচনার পরেও তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে প্রধান উপদেষ্টা কে হবেন সে বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছতে পারেনি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো। মনে রাখতে হবে কথাও যে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা খুঁজে পাওয়া যায় না। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করবার জন্য নিরপেক্ষ লোক কোথায় পাওয়া যাবে এ প্রসঙ্গে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়কার প্রধানমন্ত্রী, তিনি একটা ঐতিহাসিক উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, এবং সে কারণেই তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়ে পুরো মানে ১৯৯৪ সাল থেকে ১৯৯৬-এ এক দফা এক পাক্ষিক নির্বাচন করে ফেললেন ১৫ই ফেব্রুয়ারি, জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে রাজপথে আন্দোলনে রেখে, এবং তারপর ক্ষমতায় টিকতে না পেরে মাসখানেকের মধ্যে পদত্যাগে বাধ্য হয়েছিলেন। কিন্তু কিছুতেই খালেদা জিয়াকে এ বিষয়ে স্বীকার করানো যায়নি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজনীয়তা আছে এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু রাখার জন্য একজন নিরপেক্ষ প্রধান উপদেষ্টা পাওয়া যেতে পারে। এবং ২০০৭ সালের ১/১১ পরিস্থিতি যে সৃষ্টি হলো সেটা পুরোটাই সৃষ্টি হলো কারণ খালেদা জিয়া তখনকার প্রধানমন্ত্রী, তিনি এই সিদ্ধান্ত নিলেন যে প্রয়োজনে তিনি বিচারপতিদের, প্রধান বিচারপতির বয়সসীমা বাড়িয়ে দেবেন, বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দেবেন এবং বাড়িয়ে দিয়ে বিএনপি ঘরানার বিচারপতি যাতে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা হয়ে বসতে পারেন সেটা নিশ্চিত করবেন। সে কারণে ২০০৪ সালে বিএনপি জামাত জোট সরকার যখন আবার ক্ষমতায়, তখন তারা মিলে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ করেছিলেন যাতে বিচারপতি কে এম হাসান প্রধান উপদেষ্টার পদে বসতে পারেন। এবং তখন থেকে এই সমালোচনা শুরু হয়েছিল যে বিচারালয়কে, আদালতকে, এমনকি সর্বোচ্চ আদালতকে এই যে একটা রাজনৈতিক সুবিধার ফাঁদে ফেলে দেওয়া হলো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, এবং প্রধান উপদেষ্টা
প্রধান বিচারপতি হবেন, সর্বশেষ অবসর নেওয়া প্রধান বিচারপতি হবেন, এই লোভটা সৃষ্টি করা হলো সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তিদের মনে, সেটা বাংলাদেশের রাজনীতি কিংবা বিচারালয় কারোর জন্য ভালো হলো না। কিন্তু খালেদা জিয়া, KM হাসান ছাড়া আর কাউকে কোনো বিচারপতির হাতে ক্ষমতা দিতে রাজি ছিলেন না শেষ পর্যন্ত। তিনি তখন তারই নির্বাচিত প্রেসিডেন্ট, তারই দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার মানে রাষ্ট্রপতি পদে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন বটে, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আওয়ামী লীগের আন্দোলনের মুখে ভেঙে দিতে হয় এবং 1/11 সরকার ক্ষমতায় আসে। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল শুধুমাত্র কারণ পাগল শিশু ছাড়া কাউকে নিরপেক্ষ মনে করতেন না খালেদা জিয়া, এবং তিনি বিএনপি ঘরানার বিচারপতিকে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে দিতে, এমনকি প্রধান বিচারপতির মানে উচ্চ আদালতের বিচারপতিদের বয়সসীমা পর্যন্ত পাল্টে ফেলেছিলেন। সেই বিএনপি এখন বলছে তাদের রাজনৈতিক অঙ্গীকার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আগামীবার ফিরিয়ে আনবে। কারণ খুব স্বাভাবিক, পুরো আওয়ামী লীগ আমল জুড়ে আওয়ামী লীগ এসে যখন আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল এবং উচ্চ আদালত সে সময় এই নির্দেশনা দিল যে এই রায় দিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদ চাইলে বাতিল করে দিতে পারে, এবং বিচারপতি খায়রুল হক, যেই প্রধান বিচারপতি ওই রায় দেওয়ার জন্য এখন হত্যা মামলায় জেল খাটছেন, সেই প্রধান বিচারপতি খায়রুল হক তখন বলেছিলেন যে আদালতকে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে জড়িত করা ঠিক হবে না, একটা কোনো অন্য ব্যবস্থা দেখা দরকার। এই দফায় যখন জাতীয় ঐকমত্য কমিশন বসেছে এবং সবগুলো রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার গৃহীত হলে প্রধান উপদেষ্টা কে হবে তা নিয়ে আলোচনা করেছে, তখন কিন্তু এ বিষয়টায় আবার তারা খোলামেলাই থেকেছে যে প্রধান উপদেষ্টা মানেই সদ্য সাবেক প্রধান বিচারপতি হতে হবে, সে পথে কিন্তু এই রাজনৈতিক দলগুলো হাঁটে নাই। কিন্তু সে রায় দেওয়ার জন্য বেচারা ওই প্রধান বিচারপতি খায়রুল হককে এখন জেল খাটতে হচ্ছে। কাজেই সৈয়দ রেফাত আহমেদ আবার যে পুনর্বহাল করে গেলেন এবং পুনর্বহাল করবার পর মার্চে এসে দেখা গেল তিনি আবার বলে গেছেন সদ্য সাবেক প্রধান বিচারপতিকেই সেই দায়িত্ব দেওয়া উচিত। এর কি ফল পরবর্তীতে হবে তাই বা কে বলতে পারে। এর মধ্যে প্রধান বিচারপতি পাল্টে গেছেন। এখন যিনি প্রধান বিচারপতি তিনি জুবায়ের রহমান চৌধুরী, তার নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগে কিন্তু এ রায় দিয়েছেন যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থেকেছে। এখন জুলাই সনদে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে, জুলাই সনদ তো বাস্তবায়ন করবে না বিএনপি জানিয়ে দিয়েছেন, বিএনপির সালাউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন যে মানে একেবারে হুবহু জুলাই সনদ বাস্তবায়নের কোনো পরিকল্পনা তাদের নাই। গণভোটটাকেও তারা মানে সেভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন না। তারা গণভোট জুলাই সনদ দুয়েই রাজি হয়েছিলেন, ওই যে মাসের পর মাস গিয়ে নাস্তা খেয়েছেন, আলাপ আলোচনা করেছেন আলী রিয়াজের জাতীয় ঐকমত্য কমিশনে। তার একমাত্র কারণ ছিল তারা জাতীয় নির্বাচন নিয়ে যাতে ইউনূস সরকার আর কোনো গড়িমসি না করতে পারে সে ব্যবস্থাটা করতে চেয়েছিলেন। কাজে জুলাই সনদের ফর্মুলা যে বিএনপি সরকার গ্রহণ করবে না সেটা এক রকমের ধারণাই করা যায়, এবং তাদের আবার নোট অফ ডিসেন্টও দেওয়া ছিল তত্ত্বাবধায়ক গঠনের ফর্মুলাতে। সেখানে এমন একটা জটিল ফর্মুলা বের করা হয়েছিল, বলা হয়েছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি মিলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের কমিটি গঠন করবেন। মানে ভাবেন, তখন থেকে এদের মাথায় ছিল যে সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল আর কে হবে, হবে জাতীয় নাগরিক পার্টি। কাজেই যারা 2024-এর জুলাই আগস্টের আন্দোলন ঘটালো বা ইউনূসের পার্টি যারা, তাদেরকে তো একটা ক্ষমতার কেন্দ্রে না রেখে কোনো কিছুই এগুনো যাবে না। কাজেই সংস্কারের কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টিরও ঠিক হিস্সাটা নির্ধারণ করে রাখা হয়েছে ওই ফর্মুলায় বলা হচ্ছে যে 90 দিন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে, দৈব দুর্বিপাকে পড়লে এছাড়া আরো 30 দিন তারা দায়িত্ব পালন করতে পারে। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হতে পারে না, মানে ওই যে বিএনপি ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিয়েছিল সেটা আর চলবে না। প্রধান উপদেষ্টার বয়স 75 বছরের বেশি হতে পারবে না। তার মানে এখন নতুন
কোনো সর্বজন স্বীকৃত লোক কিন্তু লাগবে, মানে কোনো ইউনূস সাহেবের কিন্তু বয়সসীমা পেরিয়ে গেছে এরই মধ্যে। সেটা মাথায় রেখে দেখেন সকলে একমত হবে এমন একজন লোক পাওয়া কত কঠিন। ফর্মুলা দিয়েছে জুলাই সনদে যে সরকারি দল 5 জনের নাম, বিরোধী দল 5 জনের নাম, আর সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল মানে জাতীয় নাগরিক পার্টি তারা দেবে 2 জনের নাম। এরপর সরকারি দল প্রধান বিরোধী দলের দেওয়া 5 জনের নাম থেকে একজন, আর ওই যে 2 জনের নাম দিয়েছে এনসিপি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, সেখান থেকে একজনের নাম বাছাই করবে বিরোধী দল, একজনের নাম বাছাই করবে ওই 2 বাছাই থেকে। এরপরে এদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে যদি রাজনৈতিক দলগুলো একজন ব্যক্তিকে বাছাই করতে না পারেন, মানে আপনি সম্ভাবনা দেখছেন খালেদা জিয়া যে বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন, এরপরে বিএনপি সেই 94 সাল থেকে 2007 পর্যন্ত কাউকে নিরপেক্ষ খুঁজে পায় নাই বলেই কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থায় রাজি হয় নাই এবং শেষ পর্যন্ত 1-11 ঘটতে বাধ্য হয়েছে। এই অবস্থায় আপনি মনে করছেন বা মনে করবার কি কোনো কারণ আছে যে সর্বজন সম্মত কোনো ব্যক্তিকে পাওয়া যাবে? তারপরে আবার ইউনূস সাহেবকে মেনে নিয়ে বিএনপি যে বিপদে পড়েছে এই 2024-এর পর, কাজেই মানে অন্যরা মেনে নিয়েছে বলেই যে দৈব দুর্বিপাকে তথাকথিত নিরপেক্ষ কাউকে মেনে নেবে সেই পরিসরটাও তো আরো ছোট হয়ে এসেছে। জুলাই সনদে এর পরের প্রস্তাব হচ্ছে রাজনৈতিক দলের ওই যে প্রতিনিধিরা আছেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম দলের একজন স্পিকার, ডেপুটি স্পিকার, এরা মিলে যদি একমত হতে না পারেন তাহলে আবার সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির সমন্বয়ে একটা কমিটি গঠন করে তারা 2 জন বিচারপতিকে এই কমিটিতে পাঠাবেন, যারা মিলে ভোট দিয়ে এই লিস্ট থেকে, যেই লিস্টটি সরকারি দলের দেওয়া নাম, বিরোধী দলের দেওয়া নাম, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের দেওয়া নামের ভিত্তিতে তৈরি হয়েছিল, সেই লিস্ট থেকে একটা ভোট দেবেন এবং 5-এর সঙ্গে 2 জন বিচারপতি, এই 7 জনের ভোটে তারপর নির্ধারিত হবে কে হবেন প্রধান উপদেষ্টা। এতটা জটিল এই যে প্রক্রিয়া অনেক আলোচনায় জুলাই সনদে স্থান পেয়েছিল, বিএনপি কিন্তু তাতে সম্মত হয় নাই। আবার প্রধান বিচারপতি, সর্বশেষ অবসর নেওয়া প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা, সেটাতে কিন্তু আবার জামায়াতে ইসলামীর আপত্তি আছে। জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির মার্চ মাসেও মনে করিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামোতে একটা পূর্ণাঙ্গ পরিবর্তন আনা হবে। বিএনপি আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে বলে রেখেছে এ মীমাংসা হতে হবে সংসদে। এরই মধ্যে বিএনপির আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি